আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা হিসাবে সারা বিশ্বে নিরাপদ, আইনসম্মত ও মানবিক অভিবাসন নিয়ে 1951 সাল থেকে কাজ করে আসছে। মানব পাচার প্রতিরোধ, পাচার হওয়া মানুষকে ফিরিয়ে আনা এবং তাদের পুনর্বাসন ও আইনি সহায়তা দিতে কাজ করছে IOM। এই লক্ষ্যে IOM বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগকে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে। সরকার, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের সহযোগিতায় IOM তার কার্যক্রম পরিচালনা করছে। আমাদের দেশ থেকে প্রতিদিন অসংখ্য নারী ও শিশু পাচারের ঘটনা ঘটে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে পাচারকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। পাচারের শিকার ভুক্তভোগীদের দূরে ঠেলে দেয়া নয়, কাছে টেনে নিতে হবে। সবার সচেতনতা রোধ করবে নারী ও শিশু পাচার। ছোট্ট একটা শহরে রাত নেমেছে, স্বপ্নে বিভোর শহরের ঘুমন্ত সব মানুষ। কিন্তু সবার স্বপ্ন তো আর বাস্তব হয় না। মানব পাচারকারীরা মানুষের স্বপ্ন পুঁজি করে শিকার করে, নিজের লাভের জন্য তারা মানুষের সামনে টোপ ফেলে। এই কাজটা কিভাবে করে তারা? মানব পাচার হঠাৎ করেই হয় না, এটা একটা প্রক্রিয়া। পাচারকারীরা প্রথমে কিছু কাজ করে, এর মধ্যে তারা পাচারের জন্য মানুষ সংগ্রহ করে, তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শোষণ করা যাবে, কর্তৃপক্ষ থেকে লুকিয়ে রাখে এবং অন্যান্য পাচারকারীদের কাছ থেকে এরকম আরো মানুষ সংগ্রহ করে। কিন্তু পাচারের শিকার মানুষেরা পালিয়ে যায় না কেন, প্রতিবাদ করে না কেন? কারণ পাচারকারীরা বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। পাচারের শিকার মানুষদের ভয় ভীতি দেখিয়ে, জোর খাটিয়ে তারা যা চায় তা করতে বাধ্য করে। তাদেরকে অপহরণ করে, প্রতারণা করে, ক্ষমতার অপব্যবহার করে। কখনো কখনো অল্প কিছু টাকা বা সুবিধার প্রতিশ্রুতি দিয়ে পাচারের শিকার মানুষজনের সহযোগিতা আদায় করে। পাচারকারীরা কেন এমনটা করে? পাচারের উদ্দেশ্যই হচ্ছে শোষণ। পাচারকারীরা নিজের লাভ বা সুবিধার জন্য পাচারের শিকার মানুষের অসহায়ত্বের সুযোগ নেয়। এটাই মানব পাচার। এই লোকের প্রতিবেশী তাকে বলছে যে তার কাছে খুব নিরাপদ একটা নির্মাণ প্রকল্পে বড় একটা কাজ আছে তার জন্য, তাকে অনেক টাকা বেতন দেওয়া হবে, আর সেই টাকা দিয়ে সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। সে কাজটা নিতে রাজি হয়। কিছুদিন পর তার প্রতিবেশীর বন্ধু তাকে নিতে আসে। তারা গাড়িতে করে সে নির্মাণ প্রকল্প এলাকায় যায়। জায়গাটা তার বাড়ি থেকে অনেক দূর। কোনো প্রশিক্ষণ বা কর্মস্থলে তার নিরাপত্তা নিশ্চিত না করেই তাকে সাথে সাথে কাজে নিয়োগ করা হয়। পর্যাপ্ত খাবার বা পানির ব্যবস্থা, এমনকি যথেষ্ট বিশ্রামের সময়ও সেখানে নেই। কয়েক মাস কাজ করার পর সে তার পারিশ্রমিক পায়। তাকে যা বলা হয়েছিল তার চেয়ে অনেক কম। তাকে ঠকানো হয়েছে। এই লোকটি মানব পাচারের শিকার। তার প্রতিবেশী তাকে চাকরি দেয় এবং তাকে এমন একটা ধারণা দেয় যে সে একটা নিরাপদ নির্মাণ প্রকল্পে কাজ করে বেশ টাকা উপার্জন করতে পারবে। অথচ বাস্তবে তাকে দীর্ঘ সময় অনিরাপদ পরিবেশে নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয়। তাকে শোষণ করে সুবিধা ভোগ করে অন্যরা। একদিন অনলাইনে কাজ খোঁজার সময় বড় এক শহরের একটা রেস্টুরেন্টে কাজের সুযোগ দেখতে পায় এই নারী। সে চাকরিটা পেয়ে যায়। তার নতুন নিয়োগকারী তার জন্য কর্মস্থলে যোগদানের সব ব্যবস্থা করে। নিয়োগকারীর সাথে তার বিমানবন্দরে দেখা হয়। সেখান থেকে তাকে শহরের এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যা সে একেবারেই আশা করেনি। গাড়িটা একটা বিল্ডিং এর ভেতর গিয়ে থামে। তার পেছনে বিল্ডিং এর দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়া হয়। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন কাজে বাধ্য করা হয়। সে পাচারকারীদের পাতানো ফাঁদে ধরা পড়েছে। এই নারী মানব পাচারের শিকার। একজন পাচারকারী তাকে বিমানবন্দর থেকে তার কর্মস্থলে নিয়ে যায়। সেখানে পৌঁছে যখন সে বুঝতে পারে যে এটা রেস্টুরেন্টের কোনো কাজ নয়, তখন পাচারকারীরা তাকে জোর করে সেখানে রেখে দেয়।
এরপর তাকে জোর করে যৌন কাজে বাধ্য করে। স্কুল ছুটির পর 14 বছরের এই ছেলেটির কাছে একজন মহিলা আসেন, যাকে তার বিশ্বস্ত মনে হয়। এই মহিলা ছেলেটিকে তার কারখানায় কাজ দেবার কথা বলে এবং প্রলোভন দেখায় যে তাকে অনেক টাকা দেবে। ছেলেটি মহিলাটিকে তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে আসে। তারা মহিলার কথা শুনে ভীষণ খুশি হন, এখন সে পড়ালেখার খরচ জোগাতে পারবে। মহিলাটি তাকে অন্য একটি শহরে নিয়ে যায়। তারা একটা পুরনো বিল্ডিং এ পৌঁছে সেখানে একজন ছেলেটির জন্য অপেক্ষা করছিল। ছেলেটি ভেতরে প্রবেশ করার পরপরই মহিলাটি সেখান থেকে দ্রুত চলে যায়। মহিলার দেয়া বর্ণনার সাথে কারখানার কোনো মিল ছিল না। সেখানে শিশুসহ অনেক লোক কাজ করছিল। সে সারাদিন কাজ করে এবং মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর পর আবারও কাজ শুরু করে। সে বিষণ্ণ, এটা তার প্রত্যাশা ছিল না। তার পরিবারের কথা খুব মনে পড়ে। কয়েক সপ্তাহ পার হবার পরও সে কোনো পারিশ্রমিক পায়নি, এমনকি তাকে তার পরিবারের সাথে যোগাযোগ করতেও দেয়া হয়নি। তাকে ফাঁদে ফেলা হয়েছে। ছেলেটি মানব পাচারের শিকার। সে মহিলাটি দ্বারা প্রতারিত হয়েছে, যে তাকে রাস্তা থেকে সংগ্রহ করেছিল। কারখানায় পৌঁছানোর পর তাকে একজন পাচারকারী গ্রহণ করে এবং জোরপূর্বক কাপড় সেলাইয়ের কাজে বাধ্য করার মাধ্যমে শোষণ করতে থাকে। 18 বছরের কম বয়সীদের জন্য কেবলমাত্র কাজের ধরন ও উদ্দেশ্য বিবেচনা করে মানব পাচারের ঘটনা আসলে ঘটেছে কিনা তা নির্ণয় করা হয়। মানব পাচার বিষয়টি উপলব্ধি করা একবারে সম্ভব নয়, বরং এটি একটি প্রক্রিয়া, যেখানে কাজের প্রক্রিয়া, উপায় ও উদ্দেশ্য থেকেই পাচারের ধরন ও পাচারের শিকার ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব। সব জায়গার মানুষই স্বপ্ন দেখছে, প্রতিনিয়ত এই স্বপ্ন পূরণের সুযোগও খুঁজছে। আমাদের চারপাশেই মানব পাচার হচ্ছে। আপনি এখন এমন ঘটনা দেখলে বুঝতে পারবেন তো? প্রলুব্ধ করা মায়ার ফাঁদে কত শত জীবন, কত নারী, কত শিশু। ফাঁদ পেরিয়ে আহত বিপর্যস্ত এইসব মানুষ কোন ক্রমে ফিরে আসে আপন আঙিনায়। চোখে তার ভালোবাসা, মমতা আর জীবনের প্রত্যাশা। কিন্তু হায়, শান্তির আপন অরণ্যে তখন প্রত্যাখ্যান, প্রতিশোধের দাউ দাউ আগুন। নিরুপায় সন্ত্রস্ত প্রাণ যেন বন পোড়া হরিণী। বনপোড়া হরিণী কোনো কল্পনার নাটক নয়। এর কাহিনী সত্য, চরিত্র সত্য। শুনুন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের কণ্ঠ। ঝরে যাওয়া ফুলের মতো যারা তাদের জীবনের পথ হারিয়ে ফেলেছে, আমি আজ গাইব তাদেরই গান, বলবো তাদেরই গল্প। আমি তখন ছোট্ট কিশোরী, বাবার সাথে গান গেয়ে ফিরি। একদিন বাবার সাথে গানে যাওয়ার পথে মারে, এইটা কি সারা মাঠের মাঝখানে একটা খুঁয়ে বাবলা গাছ? হ বাজান। ঠিক এর দক্ষিণ দিকে চাইয়ে দেখছে একটা সামনে বারজাল একটা বাড়ি আছে না? হ বাজান। এই বাড়িতে একটা মাইয়া ছিল। আরে এমন ভালো মাইয়া আর হয় না রে। আসলে মানে বাবজান, হে আন কই গেছে বাবজান? জানি না কই যে গেছে, আর ফিরত আসে নাই। কেন ফেরত আসে নাই বাবজান? তার বাপ মাই তারে খুঁজে না? না, খুঁজে না। কেন খুঁজে না? জানি না। আমি হারাই গেলে আমারও কি তোমরা খুঁজবা না? না রে মা, না, এমন কথা কয় না মা, এমন কথা কয় না।
বড় হ, বড় হইয়া সব বুঝবি। তখন তুই ওই মেয়েটারে নিয়ে গান করবি, গান বানবি। তুমি বান্ধো না কেন বাজান? না, তুই বানবি। তুই তো মাইয়া, মাইয়ার দরদ তুই বেশি বুঝবি। ও নপমানে তার নত হয়। কোন অপরাধ, কিসের অপমান? আমরা মঙ্গার দেশের লোক, তার উপর খুব গরিব বাহে। চাউল পাউল নিয়ে খাওয়া জোটেনি, আটা গুলা খাসু। 3 বেটা আর 1 বেটিক লিয়ে আমার অনেক কষ্টের জীবন গেছে। ধানের মৌসুমে মানুষের বাড়িতে আসার বাপে কাম করত, অন্য মৌসুমে বেকার থাকত। আশার বাপের এক দুঃসম্পর্কের চাচাতো ভাই আছে, নাম আক্কাস। তাই আমার বেটা বেটি খুব আদর করত, আমাদের খুব খোঁজ খবর করত। কইরে রনি, রতন, রায়হান কোনটি তোরা? এতিয়া এতিয়া যাও যাও, খেলবার যাও। আশার বাপ কোনটি গেছে? তৈরা জলটা হাতত লিয়া বিলের দিকে গেছে। মাছের যা দাম, মাছ তো কিনে খিলেবার পারে না। চাল পালগুলা মাছ ছাড়া ভাত গিলবার চায় না। যাও নাকি? কোনঠে? ডাকাত। সেটি কাম করলি রাজরানী হয়ে থাকবো, পান খায় ঠোঁট লাল করি ঘুরি বেড়াবার পাবো। এই শুক্রবার জলি যখন পিলুত যাবে, তখন তোমাক মুই চুপ করে ঢাকা দিয়ে ফিরে আসি। সেটা আমার মেলা পরিচিত লোক আছে, এটা ভালো কামত লাগাই দিম। আশাকে আশাকে লিয়ে যাস, ওকে কামত লাগাবো। আশার বাপ? উফ, ওর কথা কহেন না তো, অকম্মা কোহানকার। মাস গেলে যখন টাকা নিয়ে ঢাকা থেকে আসবো, দেখব জলিল ঢাকা যাবার জন্য তোর পাশ ধরিছে। এখন যাই। তাইলে যাবো নাকি? একটু ভালো কাপড় চোপড়, পোলাপানের স্কুল। মায়ের একটা ভালো বিয়া, যাই, দোষের কি? আকাশ, ঢাকাত লিবার চাই কোনটি নিয়ে যাচ্ছ?
ঢাকাতেই তো নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি কি ঢাকা থেকে 2 ধাপ দূরে বাহে? চিন্তা করেন না, চলেন হাঁটে। ততক্ষণে বুঝে গেছি আকাশের কথা ঘর সারি ভুল করেছি। আকাশ আমার কল ঢাকাত লয়, ভারতে লিয়া যাবি। মই সাবার রাজি হল না। আগুনে জ্বলে তা স্বপ্ন আশা আহা গো অপমানে তা নত হয় আকাশ আমাকে এক দালালের কাছে বিক্রি করে দিল। একদিন রাইত ঠিক কোন পলাম আমাকে সারি দেখো কাকা, আমরা গ্রামে যাবো। রায়ন রনি রতনের টানে মনটা কাঁদতেছে। আমার সর্বনাশ করেন না আকাশ, আমার সারি দাও। কি পাওয়ার দিচ্ছ সারি দিবার টানে? পরের দিন আকাশ আমার বর্ডার ক্রস করলো। এক দালাল হামাক আর আশাক দার্জিলিংয়ের এক খারাপ পাড়ায় নিয়ে গেল। সে সর্দারনি আশাক আবার এক দালালের কাছে বিক্রি করে দিল। সে দালাল আশাক নেপালের এক পতিতালে নিয়ে গেল। সেখানে আশা গর্ভবতী হয়ে যায়। নত হয় সেখানে আশার একটা বেটা হয়। বেটা হওয়ার পর আশা সেই সাওয়ালটা নিয়ে আমার কাছে পলায় আসে। ছোট সাওয়ালটা নিয়ে আমি আর আশা পলায় আসি। পথে খালেক নামে একজনের সাথে পরিচয় হয়। তাক সব খুলে কই। সে আমার আর আশা পালানোর ব্যবস্থা করে দিল। সে আমাকে টাকা দিয়ে সাহায্য করল। খালেক ভাইয়ের সাহায্যে আমরা আবার গ্রামত ফিরে আসলাম। লিখে নে লিখনি বিধাতাকে তার কপালে লিখে নে লিখনি বলি বিধাতাকে তার কপালে লিখে নে লিখনি কেন আপন অরণ্যে কাঁদে
মাছ ধরাকে এশিয়ার অনেক ছেলে শিশু এবং পুরুষেরা পেশা হিসেবে বেছে নেয়। তাদের পরিবারের ভরণ পোষণের জন্য কাজটা কঠিন পরিশ্রমের হলেও আয় বেশি হওয়ায় তারা এই পথ বেছে নেয়। এই পেশায় এখন এমন মানুষও আছে যারা নিজের ইচ্ছায় আসেনি, বরং মানব পাচারকারীদের চক্রান্তের শিকার হয়েছে। তাদের জোর করে মাছ ধরার নৌকায় কাজ করতে বাধ্য করা হয়েছে। এক্সকিউজ মি, একটু শুনুন। হ্যাঁ বলুন। কি হয়েছে ওনার? তিনি আমাদের কাছে ইতিমধ্যে 2 থেকে 3 বার এসেছেন তার স্বামীর খোঁজে, কিন্তু আমার ধারণা তাকে পাচার করে মাছ ধরার নৌকা নিয়ে যাওয়া হয়েছে। তাকে খুঁজে বের করার জন্য আমরা ইতিমধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। চিন্তা করবেন না। আমার স্বামী আমাকে এটা দিয়েছিল। সে কাঠমিস্ত্রি। একদিন একটু দালাল এসে তাকে কাঠমিস্ত্রি হিসেবে শহরে কাজ করার কথা বলল। সে বলল ওখানে গেলে প্রতি মাসে 1000 টাকা বেতন পাবে। শহরে চলো, শহরে গেলে কাম করে বেশি টাকা কামাইবা। কিন্তু তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। দেখুন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, এটা আমার স্বামীর কাজ। চলো চলো। তোমার স্ত্রী তোমাকে খুঁজছে, চলো। তোমার স্ত্রী তোমাকে খুঁজছে, চলো চলো। নিয়ে চলো সব কটা, নিয়ে চলো। কোনো পাচারকারী রেহাই নাই। চলো। কোনো টেনশন করিও না, স্যার আসতেছে, তুমি চুপচাপ বসে থাকো, কারোর সাথে কথা বলবে না। আমার রতন কই? আমার বলা আছে, বলা তুই আইছো। মা বিদেশ যাইবে, সে বলা আছে বাবার কাছে। চিন্তা কি আছে? কি হইছে কোনসা ফাইটু? কোম্পানিতে কাম করতে আইছেন না? আর ওই কোম্পানি ليش انت تجيب منك الماء؟ قهوة وخلي السكر لحال والحليب لحال. كوفي 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 مدام
Yes, coffee. ট্রেনিং ছাড়া কি কাজ করতে আসছো তুমি? তুমি জানো যে তোমরা বিনে পয়সায় ট্রেনিং নিতে পারো। যাও বাড়ি থেকে যাও। আমার বউ আমি যা বলার কম, আমি যা শাসন করার কম, তোমরা বলার কি? যাও বাড়ি থেকে যাও। তুলা ভাইয়ের চিঠি কাতার থেইকা। প্রিয় শ্যালক বাহাদুর, পত্রের শুরুতে আমার দোয়া রইল। তোমার আফা আমারে কইল বিদেশ যাবার উপায় সম্পর্কে ভালো মন্দ জানায়া তোমার একখান চিঠি দিতে। মনে রাখবা, মানসিক প্রস্তুতির পাশাপাশি টাকা পয়সার বন্দোবস্ত করাটাও সমানভাবে জরুরি। দেশে অনেক ভুয়া দালাল আছে যারা তোমারে নানা লোভ দেখায়া অবৈধ পথে বিদেশ নিতে চাইব। দালালের মারফতে না গিয়া নিজে কাগজপত্র জমা দিয়া পাসপোর্ট করবা। নিজে করলে হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু কাজটা ঠিকভাবে হয়। মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা। এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে। টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার, গেটের নম্বর মিলাইয়া নিবা। আমি শুধু সেইটা তোমারে বাতলাইয়া দিছি। তোমার সৎ ইচ্ছাটাই হইল গিয়া মূল কথা।